হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের পাস কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের CC3 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আছে, ভারতের পররাষ্ট্রনীতির বিবর্তন আলোচনা করো, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, ভারতের পররাষ্ট্রনীতির বিবর্তন 1947 থেকে 62 এবং 62 থেকে 91। দেখো প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখে নাও। কোনো দেশের বিদেশ নীতি তার জাতীয় স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে ওঠে, সেই সঙ্গে একথাও সত্য, বিদেশ নীতির ক্ষেত্রে জাতীয় মতাদর্শের একটা ভূমিকা থাকে। ভারতের ক্ষেত্রে একথা বিশেষভাবে প্রযোজ্য। অধ্যাপক জয়ন্তনুজ বন্দ্যোপাধ্যায় তার লেখা দ্য মেকিং অফ ইন্ডিয়ান ফরেন পলিসি গ্রন্থে গান্ধীজি বলেছেন, গান্ধীজি অহিংসার মন্ত্র দিয়ে আন্তর্জাতিক সম্পর্কের রূপরেখা পরিবর্তনের প্রয়াসী হয়েছিলেন। প্রকৃতপক্ষে বিদেশনীতি প্রণয়নের ক্ষেত্রে ভারত জাতীয় স্বার্থের সঙ্গে আদর্শবাদের সমন্বয় ঘটিয়েছে, তবে আন্তর্জাতিক রাজনীতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন সময় বিদেশ নীতির পরিবর্তন হয়েছে। সেই বিবর্তনের ধারা নিম্নে আলোচিত হলো। এখানে প্রথম যে পয়েন্টটা আছে, নেহরুর আমলে বিদেশ নীতি। নেহরু বিদেশ নীতিতে জোট নিরপেক্ষ নীতির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন, কারণ তিনি মনে করেছিলেন কোনো একটি জোটে গেলে অপর জোটের বিরাগভাজন হতে হবে। তাছাড়া ভারতের অর্থনৈতিক উন্নয়নের জন্য সাহায্যের প্রয়োজন, কোনো একটি জোটে গেলে অন্য জোটের সাহায্যের হাত বাড়াবে না, তাই নেহরু জোট নিরপেক্ষতার নীতি নিয়েছিলেন। তাছাড়া নেহরু সামরিক জোট, অস্ত্র প্রতিযোগিতা প্রভৃতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, কিন্তু ভারত চীন যুদ্ধের সময় ভারতের বিদেশ নীতি দুর্বলতা ধরা পড়ে। নেহরু অর্থনৈতিক উন্নয়নের দিকে লক্ষ্য দিতে গিয়ে প্রতিরক্ষা ব্যবস্থার দিকে লক্ষ্য দেয়নি, ফলে তার বিদেশ নীতি সমালোচনার মুখে পড়ে। পরের পয়েন্ট হচ্ছে ইন্দিরা গান্ধীর আমলে বিদেশ নীতি। এই পয়েন্টটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তোমরা নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো বা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। চলো এবার ইন্দিরা গান্ধীর আমলে বিদেশ নীতি কী ছিল দেখে নাও। ইন্দিরা গান্ধী ছিলেন বাস্তববাদী। তিনি জাতীয় স্বার্থকে বেশি গুরুত্ব দেন। ভারতকে শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মর্যাদা বৃদ্ধি করতে আণবিক অস্ত্রনীতি গ্রহণ করে বলেন, ভারত আণবিক অস্ত্র প্রসার বিরোধী চুক্তিতে সই করবে না। জাতীয় নিরাপত্তার স্বার্থে আণবিক অস্ত্র তৈরি করার অধিকার ভারতের আছে। জাতীয় স্বার্থের দিকে তাকিয়ে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ঐতিহাসিক ভূমিকা পালন করে। এবার হচ্ছে রাজীব গান্ধী। রাজীব গান্ধীর আমলে বিদেশ নীতি। রাজীব গান্ধী তার মায়ের মতো জোট নিরপেক্ষ নীতি অনুসরণ করলেন, তবে তিনি রাশিয়া ও আমেরিকার সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়তে 1985 থেকে 1987 সালে সেই দেশে যান। চীনের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী হলেন। এছাড়া তুরস্ক, সিরিয়া প্রভৃতি দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। এবার হচ্ছে বাজপেয়ীর আমলে বিদেশ নীতি। রাজীব গান্ধীর মৃত্যুর পরে নরসিমা রাও সরকারের বিদেশ নীতি একলা চলার নীতি গ্রহণ করলেন, কিন্তু বাজপেয়ী সরকার ক্ষমতায় এসে বিদেশ নীতির ধারা থেকে সরে এসে ভারতকে শক্তিধর রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চাইলেন। সেই সঙ্গে দক্ষিণ এশিয়ার যেসব অশুভ শক্তি অস্থিরতা সৃষ্টি করেছে তাদের প্রতিরোধ করতে ভারত বিশেষ ভূমিকা নিতে এগিয়ে এলো। এই সব অশুভ শক্তির মধ্যে আছে তালিবানদের উচ্ছৃঙ্খলা, লাদেনের আল কায়দা সংগঠন, পাকিস্তানের মদতপ্রাপ্ত জঙ্গি তৎপরতা প্রভৃতি। তাই পৃথিবীর সন্ত্রাসবাদ উচ্ছেদ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সম্মিলিত জাতিপুঞ্জ যে জেহাদ ঘোষণা করেছে, তাতে এশিয়ার দেশগুলির মধ্যে ভারত প্রথম সামিল হয়েছে। শুধু তাই নয়, বাজপেয়ী সরকার প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে সক্রিয় পদক্ষেপ নিয়েছিলেন। তারপরে আছে ডক্টর মনমোহন সিংয়ের আমলে বিদেশ নীতি। ডক্টর মনমোহন সিংয়ের আমলে ভারতে বিদেশ নীতির নতুন মাত্রা পেল। তিনি বললেন, ভারত আমেরিকার সঙ্গে সত্যিকারের পার্টনারশিপ গড়ে তুলতে আগ্রহী। জাতিপুঞ্জের সাধারণ সভায় যোগ দিতে গিয়ে তিনি বলেন, আমেরিকার সঙ্গে ভারত সমান মর্যাদায় হাত মেলাতে চায়।
ভারত আমেরিকার বন্ধু হবে কিন্তু অনুগামী হবে না। পাকিস্তানের সঙ্গেও বন্ধুত্বের সম্পর্ক মজবুত করার কথা বললেও শর্ত হিসাবে সন্ত্রাসবাদের বন্ধনের কথা বলে। 2008 সালে জুলাই মাসে তেহরানে অনুষ্ঠিত নির্জোট সম্মেলনে ভারত সন্ত্রাসবাদ বন্ধের জন্য জোরালো বক্তব্য রাখেন। তারপর সার্ক সম্মেলনে সন্ত্রাসবাদের মোকাবিলা করার আহ্বান জানিয়েছে। অর্থাৎ ডক্টর মনমোহন সিং বিদেশ নীতিতে সবার সঙ্গে বন্ধুত্ব মজবুত করার চেষ্টা করেছে, কিন্তু নিজের মর্যাদাকে বিসর্জন দিয়ে নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের পরমাণু চুক্তি হলেও ভারত তার সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করেনি। এই আত্মপ্রত্যয়ে ভারত বিদেশ নীতিতে নতুন মাত্রা যুক্ত করেছে। তারপরে বলা হচ্ছে দেখো, শ্রী নরেন্দ্র মোদীর আমলে বিদেশ নীতি। শ্রী নরেন্দ্র মোদীর আমলে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের ভিতকে মজবুত করার প্রচেষ্টা শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে বর্তমানে 21 শতকের উদীয়মান বৃহৎ শক্তি হিসাবে গণ্য করে। 2019 সালে সেপ্টেম্বর মাসে শ্রী মোদী মার্কিন সফরে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প ভারতকে পরম বন্ধু হিসাবে ঘোষণা করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বাত্মক সহযোগিতা ও প্রতিরক্ষার ব্যাপারে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। এবার মূল্যায়নে কি বলা হচ্ছে দেখো, কোনো দেশের বিদেশ নীতি এক জায়গায় স্থির থাকে না। বিশ্ব রাজনীতির পরিবর্তন হলে তার সঙ্গে সঙ্গতি রেখে কোনো দেশের বিদেশ নীতির পরিবর্তন ঘটাতে হয়। নেহরুর পরে বিশ্ব রাজনীতিতে অনেক পরিবর্তন ঘটেছে। এই অবস্থায় ভারতের বিদেশ নীতিকে ঢেলে সাজানোর সময় এসেছে। প্রকৃতপক্ষে ভারত এ ব্যাপারে এখন অনেকটা সচেতন হয়েছে, তাই চীনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছে, পাকিস্তানের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে, সার্ক সম্মেলন নিয়ে যে মেঘ জমেছিল তা কেটে গেছে, রাশিয়ার সঙ্গে বরাবর সুসম্পর্ক ছিল, এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতি হয়েছে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতিতে ভারতের ভূমিকায় প্রশংসা করেছে। এই কারণে ভারতের সঙ্গে পরমাণু চুক্তি করতে সে আগ্রহী হয়েছে। এই সব পদক্ষেপ আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মর্যাদা বৃদ্ধি করেছে।